অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিডোট খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। অ্যান্টিডোট বলছি কেন? কারণ পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটা বিষক্রিয়ার সৃষ্টি হচ্ছে এবং এর জন্য অ্যান্টিডোট দরকার। অ্যান্টিডোট দরকার গণতন্ত্রকে বাঁচানোর জন্য, কারণ শাসক দল যেভাবে নির্বাচনে জিতছে সেটা সমাজে একটা অস্থিরতা তৈরি করছে। কারণ গণতন্ত্র মানে মানুষ যেখানে ভোট দেবে সেই ভোটের প্রতিফলন হবে, কিন্তু এখানে হচ্ছে না, এমনটাই অভিযোগ। এবং প্রকাশ্যে দেখা যায় যেভাবে রাজ্যে ভোটের দিন বোমাবাজি হয়, বুথ রিগিং, ছাপ্পা সমস্ত কিছু হয়, এমনকি কাউন্টিংয়েও খেলা হয়। সেই খেলা হয় যে বল দিয়ে, সেই বলের হাওয়া বের করার জন্য একেবারে ময়দানে নেমে পড়েছে নির্বাচন কমিশন। আর এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো রাতে ঘুমোতেও পারছেন না, প্রচন্ড চিন্তিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জগন্নাথ দেবের তিনি রশি টানতে গেছেন দীঘায় এবং সেখানেও দেখা যাচ্ছে তার মুখে হাসি কিন্তু কম। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি ভোটের 1 বছর আগে এখন থেকেই উড়ে গেছে। তার বেশ কয়েকটা কারণ আছে, কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানেক্সার ডি। অ্যানেক্সার ডিটা কি? ভোটে নাম তুলতে গেলে একটা নতুন ফর্ম অ্যানেক্সার ডি বের করা হয়েছে এবং অ্যানেক্সার ডি আগে থেকেই হতো। অ্যানেক্সার ডির কিছু নিয়মাবলী পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, তিনি শুনুন তার মুখেই আগে। ভোটার লিস্টের নাম তুলতে গেলে অ্যানেক্সার ডি তে ডিক্লারেশন ফর্ম born in India between 1/7/1987 and 2/12/2004। মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণে ভয় পাচ্ছেন তার ভয়ের কারণ একটু খোলসা করে আপনাদের বলি। ভোটার লিস্ট এনলিস্টমেন্ট ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ নতুন নাম তুলতে গেলে যে আবেদনপত্র, তার অ্যানেক্সার ডি তে বলা হচ্ছে এবার থেকে 1987 সাল থেকে 2004-এর মধ্যে, অর্থাৎ 2004 মানে ওই 18 বছর ধরে বলা হচ্ছে, মানে 1987 সাল থেকে তার পরবর্তী সময় যারা জন্ম নিয়েছেন তাদের ভোটার তালিকায় নাম উঠবে, তার আগে নাম উঠবে না। সৌভাগ্যক্রমে আমার জন্মসাল হচ্ছে 1986, আমার ভোটার তালিকায় নাম আছে 2004 সাল থেকে, যে 4 সালের নাম বলা হচ্ছে, যে 2004 সালেই আমি নাম তুলেছিলাম। তো 1987 সাল, এই সালেই আবার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন নভেম্বর মাসে হচ্ছে অভিষেকের জন্ম। এবার 1987 সাল মানে ওই ব্যক্তি হচ্ছে 35 বছরের ঊর্ধ্বে। 35 বছরের ঊর্ধ্বে ব্যক্তি কি ঘুমোচ্ছিলেন এতদিন? মানে 1987 সালের আগে, মানে 35 বছরের আগে এতদিন যারা ভোটার তালিকায় নাম তোলেননি, ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতন, তাদের আর নাম উঠবে না। এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে। 18 বছরে নাম তোলার কথা। ধরে নিলাম 18 বছরে আপনি বিদেশে গেছেন, পড়াশোনার জন্য গেছেন, আপনি নাম তুলতে পারেননি। আপনি বিদেশে ক বছরের জন্য পড়াশোনা করতে যাবেন? সাধারণত আমরা উচ্চ মাধ্যমিকের পরেই যাই, ধরে নিতে হবে সেটা। উচ্চ মাধ্যমিকের পরে গেলে 4 বা 5 বছরের একটা গ্র্যাজুয়েশন কোর্স হবে বিদেশে। সব জায়গায় বড় বড় কোর্সগুলো 5 বছরের বেশি হয় না। আমি বলছি ওই ধরুন বিএ এলএলবি এই টাইপের কোর্সের কথা, এমবিবিএস এর কথা। আর ধরুন মাস্টার্সও আপনি করলেন, ডক্টরেটের ক্ষেত্রে এমডি টাইপের যে ডিগ্রিগুলো হয় আরো 2 বছর, মানে ধরে নিতে হবে 5 থেকে 7 বছর সর্বোচ্চ। আমি ধরে নিলাম মাধ্যমিকের পরেই আপনি দেশ ছেড়ে দিয়েছেন, তার আগে গেছেন তো হবে না। আর যেমন তার আগে গেলে আপনি ধরে নিতে হবে বাইরে, আপনি ওখানে গিয়েই থাকবেন, সেটেলমেন্ট হবেন। তো মোটামুটি 10 বছর, 18 থেকে 10 বছরও যদি ধরা হয় তাহলে 28 বছর। কোন কারণে আপনি 35 বছর অবধি ভোটার তালিকায় নাম তুলবেন না? এই নাম তোলার না সুযোগ নিয়েই, এবং এই সুযোগটা নিয়েই তো বাংলাদেশিরা ভোটার তালিকায় নাম তোলে। এবং এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়েছে ঠিক কি কারণে? এই 35 ঊর্ধ্বে যারা আছেন, 35, 36, 37 বছরের ঊর্ধ্বে যারা নাম তুলতে আসছেন, এই সুযোগেই তো বাংলাদেশিরা নাম তুলে নেয়। ধরুন 50 বছর, 45 বছর, 65 বছরের এই বুড়ো হাবড়াগুলো বাংলাদেশ থেকে এলো, কিছুদিন এখানে থাকলো, বিভিন্ন রকম পলিটিক্যাল সেটিং করে, সোশ্যাল সেটিং করে তারা কি করে নাম তুলে নেয়। নাম তোলার পর পরের বছর আবার রেকটিফিকেশন ফর্ম দিয়ে 18 বছরটা তুলে দিয়ে আবার সেটা 45-50 যার যেরকম বয়স হয় সেই সেরকম নাম ঢুকিয়ে দেয়। আর এটা এখন নির্বাচন কমিশন আটকানোর জন্য উঠে পড়ে লেগেছে বলেই ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝে গেছে যে এবার তো আমার খেলা খতম। যে তুষ্টিকরণের রাজনীতি আমি করি, যে ভোট ব্যাংকের রাজনীতি আমি করি, এবার থেকে তো আর এটা হবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বল দিয়ে খেলেন, তিনি বলেন না খেলা হবে খেলা হবে, যে বল দিয়ে তিনি খেলেন সেই বলের হাওয়া বের হয়ে যাবে এবার। আর সেটা তিনি বুঝতে পেরেছেন। সমস্যাটা কোথায় দেখুন, শুধুমাত্র অ্যানেক্সার ডিতে আর কি কি বলা হয়েছে? অ্যানেক্সার ডিতে বলা হয়েছে বাবার ডকুমেন্ট দিতে হবে, মায়ের ডকুমেন্ট দিতে হবে, এবং দুজনেরই প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থটা জানাতে হবে, এবং সেই ডকুমেন্ট দিতে হবে। মানে বাবাও আপনার ভারতীয়, মাও আপনার ভারতীয়, তাদেরও প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ এখানকার, সেটা দিতে হবে। এবার
বাই ন্যাচুরালাইজেশন, অর্থাৎ ধরুন আপনার বাবা মা এখানে নন, আপনি যদি এখানে জন্ম নেন সেক্ষেত্রে ভারতীয় ভোটার কার্ডে আপনার নাম ওঠার একটা সুযোগ থাকে। কিন্তু আপনাকে তো সঠিক সবকিছু জানাতে হবে, বাবা মায়ের প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ। আপনি ভুয়োভাবে কেন নাগরিক হবেন? অনেক বাংলাদেশি আছেন, তাদের সন্তানরা এখানে জন্ম নেয়, তারা নাগরিক হয়ে যায়, কিন্তু সরকার জানে কি বাবা মাও এখানকার নাগরিক। রাষ্ট্রের কাছে সঠিক তথ্য থাকবে না কেন? রাষ্ট্রের নিয়ম মেনে, আইন মেনে, নাগরিকত্ব হোক, ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, যে কোনো কার্ড হোক। এই দেশটা তো আর ধর্মশালা নয়, এই দেশটা তো আর সারাইখানা নয়, হোটেল নয় যে যে যেখানে আসবে যতদিন থাকবো তারপর চেক আউট করে যাবো, এমনটা তো হতে পারে না। সোশ্যাল স্ট্রাকচার, বাংলার ডেমোগ্রাফি সবটা বদলে গেছে। এবং এই ঘটনাটা ঘটানো হয়েছে বিহারকে উদ্দেশ্য করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে আগামী দিনে সারা ভারতবর্ষে যখন যখন নির্বাচন হবে এই অ্যানেক্সার ডিটা লাগু হবে, এবং লাগু হবে বুঝতে পেরেই তিনি আতঙ্কিত। অনেকেই কমেন্ট বক্সে এসে গালমন্দ করেন, তাদের জন্য একটা ডোজ দিচ্ছি, আপনাদেরও একটা ইনজেকশনের দরকার। কয়েকটা উদাহরণ আমার কাছে আমার টিম তারা পাঠিয়েছে। তারা বলছে যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস, গ্রাম পঞ্চায়েতের, ইনি হচ্ছেন প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের সদস্য। অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আছে, শাসক দলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে যে তারা কেউ নিজের বাবাকে, কেউ নিজে বাংলাদেশ থেকে এসে এখানে নাগরিক হয়ে গেছে, কেউ আবার বিয়ে করেছেন স্ত্রী বাংলাদেশি, এখানে এসে নাগরিক বানিয়ে দিয়েছে। নির্দিষ্টভাবে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আছে। আপনাদেরকে উদাহরণ কয়েকটা দিচ্ছি যেটা আমার টিম আমার কাছে পাঠিয়েছে। সেটা হচ্ছে বিপ্লব দাস, প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত, এনার স্ত্রীর নাম হচ্ছে শিখা দাস, বাংলাদেশি। স্ক্রিনে সমস্ত খবরগুলো প্লে হচ্ছে আপনাদের। ইনি আবার মন্টুরাম পাখিরার সঙ্গে এনার নাকি যোগাযোগ আছে, প্রাক্তন মন্ত্রী। তার সুবাদে তিনি নিজের স্ত্রীকেও বা বাংলাদেশি থেকে সরকারকে না জানিয়ে ভারতীয় বানিয়ে দিয়েছে। এরকমই আবার বাংলাদেশের কোটা আন্দোলনের নেতা নিউটন দাস, প্রচুর খবর হয়েছে এনাকে নিয়ে, আপনারা জানেনই। ইনি কাকদ্বীপ, এনার নাম আবার এখন নাকি বাদ গেছে শোনা যাচ্ছে। ইনি পেট্রাপোলে 3 মাস জেল খেটেছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন, বাংলাদেশে টুক করে তিনি চলে যাচ্ছিলেন, তার কাছে বাংলাদেশের ডকুমেন্ট পাওয়া যায়, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। কোটা আন্দোলনের নেতা, মানে ওই গত বছর জুলাই যে আন্দোলন হলো, শেখ হাসিনার পতন হলো। নিউটন দাস ইনি আবার শাসক দলের আবার সদস্য আর কি। এরকমই মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়ায় আগুন মণ্ডল, তিনিও বাংলাদেশি ছিলেন বলে অভিযোগ, কিন্তু তিনি এখানে নিজেকে ভারতে জন্ম হয়েছে বলে তিনি এখানে বানিয়ে নিয়েছেন। না, তিনি স্বীকার করছেন বাবা মা বাংলাদেশের, কিন্তু তিনি যেহেতু এখানে জন্ম, তিনি দাবি করছেন তিনি ভারতীয়। প্রত্যেককে নিয়ে সন্দেহ আছে এবং সন্দেহের কোনো তদন্ত হয়নি। খবর হয়েছে, এরা যে তদন্ত কে করবে, পুলিশ কার, সকলেরই জানা। লাভলি খাতুন, খুব পরিচিত নাম, শুনেছিলেন তো? মানে তৃণমূলের শাসক দলের নেতা ছেড়ে দিন, পঞ্চায়েত প্রধান পর্যন্ত বাংলাদেশি, তার পঞ্চায়েত প্রধানের পদ খারিজ হয়েছে, কিন্তু তাকে কি গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে যে তিনি ভারতে এসেছিলেন সেই অভিযোগে তো তার জেল হেফাজত হওয়ার কথা। মিনিমাম 2 বছরের সাজা হয় এতে, স্বীকার করে নেওয়ার পরে। হয়েছে? হয়নি, কোনো রকম অভিযোগ নেই, অভাব নেই, তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ পদ চলে গেছে। কিন্তু এরকম হাজার হাজার আগুন মণ্ডল, লাভলি খাতুন, এরকম বিপ্লব দাসের স্ত্রী শিখা দাসেরা তো ঘুরে বেড়াচ্ছে। এবং টিএমসির বাগদার শহীদুল বিশ্বাস, তার নাকি বাগদার নেতা শহীদুল বিশ্বাস, তার বিরুদ্ধে অভিযোগ, বিজেপি নেতা অভিযোগ করেছেন যে তিনি যশোরের নাকি চৌগাছা বলে যে জায়গা, সেখানকার বাসিন্দা। এই তো শুধুমাত্র কয়েকটা উদাহরণ তুলে ধরলাম। এরকম হাজার হাজার লোকে আপনার আমার জেলায়, আমার পাড়ায়, আমার ব্লকে ঘুরে বেড়াচ্ছে। আমি একটি প্রতিষ্ঠানে কাজ করতাম এই 1.5 মাস আগে অবধি। সেই প্রতিষ্ঠানে যিনি ঝাড় দিতে আসতেন, কৈখালিতে তিনি ভাড়া নিয়ে থাকেন, তিনি বাংলাদেশি। তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি হচ্ছেন ওই বাংলাদেশের আমাদের বসিরহাটের উল্টো দিকের যে জেলা সাতক্ষীরা, সেখানকার বাসিন্দা। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কোনো রকম ভাবে টেনশন ছাড়াই। বলছেন যে আমার কাছে 2 দেশেরই ভোটার কার্ড, আইডি কার্ড, পাসপোর্ট সবকিছু আছে। কৈখালিতে থাকেন, তৃণমূলের সৌজন্যে ছত্রছায়ায় বেশ ভালো আছেন তিনি। তো এই লোকগুলো তো আমাদের দেশে এইভাবে, আপনারা সকলেই জানেন কিভাবে হচ্ছে। তা এই দেশে এইভাবে চলতে পারে দীর্ঘদিন? আর ঠিক সেই কারণেই এই টোটকার একটা অ্যান্টিডোট বের করেছে যে ভাই তুমি 35 বছর বয়স, 36 বছর বয়স হয়ে গেলে আর তুমি ভোটার তালিকায় নাম তুলতে পারবে না। সঠিক সিদ্ধান্ত। 18 বছর থেকে তুমি কোন কারণে, তোমার যদি দেশের ভোটার হতে ইচ্ছা হয়, তুমি দেশে এসে নাম তুলে যাও, বাইরে থাকলেও। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পরিযায়ী শ্রমিক, বাংলার পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে।
আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে জানেন, যিনি যে টার্মটা ইউজ করেছেন না, কোট অ্যান্ড কোট, পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে, এর পিছনে নির্দিষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে এই যারা বাংলাদেশ থেকে আসে তাদের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতে ঢোকে। তারা এখানে আসে, দুটো জেলার নাম সব থেকে বেশি নেয়। আমি বলছি না যে এই দুটো জেলাতেই তারা থাকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জেলায় তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, নদিয়া জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু বেশিরভাগই যারা যখন দিল্লিতে কাজ করতে যায়, তারা যখন মুম্বাইয়ে কাজ করতে, মহারাষ্ট্রে কাজ করতে যায়, তারা বলে যে তারা মালদা, মুর্শিদাবাদ। আমার দিল্লির অনেকে পরিচিত আছেন সাংবাদিক মহলে, তারাও বলেন তাদের বাড়ির আশেপাশে যারাই কাজের লোক বাংলা ভাষায় কথা বলে, দেখে বোঝা যায় তো বাঙালিরা তো বাঙালিদের চিনতে পারে, তারা বলছে যে সবাই বলছে মালদা, মুর্শিদাবাদ, এই জেলার বেশ বাইরে কোনো নাম নেই। মানে একদম প্যাটার্নে কাজ হচ্ছে, যেটাকে বলা হয় না ম্যাটিকুলাসলি ডিজাইন, একেবারে প্যাটার্ন মেনে কাজ হচ্ছে। এরা বিদেশে যায়, বিদেশ বলতে আমি বোঝাচ্ছি যে অন্য রাজ্যের কথা, অন্য রাজ্যে তারা যায়, বলে আমরা মালদা মুর্শিদাবাদের বাসিন্দা। অ্যাকচুয়ালি কিন্তু তারা বাংলাদেশের বাসিন্দা। এরা এই মালদায় আসে, মুর্শিদাবাদে, কেউ উত্তর 24 পরগনা, কেউ দক্ষিণ 24 পরগনা, যে যেখানে সুযোগ পায় ওখানে ভোটার কার্ড বানিয়ে নেয়। শাসক দলের একটা বিরাট তাদের মাথার উপরে হাত আছে, এবং তার কিছু সোশ্যাল কারণও রয়েছে, সামাজিক কারণ। তারা যেখানে আশ্রয় নেয় তাদের নিজ ধর্মের মানুষরা বেশিরভাগ তাদেরকে সহযোগিতা করে বলে অভিযোগ ওঠে। এবার এই প্যাটার্ন ফলো করে তারা অন্য জায়গায় চলে যায়, এবং বদনাম হয় কিন্তু পশ্চিমবাংলার। মানুষ মনে করে যে পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বেশি এদের আশ্রয়দাতা আছে, পশ্চিমবাংলার মানুষরা এদেরকে আশ্রয় দেয়, এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে। পশ্চিমবাংলার সকলে তো এই লোকগুলোকে আশ্রয় দেয় না। স্বাভাবিকভাবে এই 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 জিনিসটা তো বন্ধ হওয়া দরকার, এটা তো দীর্ঘদিন চলতে পারে না। আর এই জিনিসটাই ধরে ফেলেছে নির্বাচন কমিশন। এখন তো খেলা সবে শুরু হয়েছে, আর তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে বল ফুস হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করছিলেন, তিনি নির্দিষ্ট দুটো টার্ম ইউজ করেছেন। তিনি বলছেন এতে ঘাপলা আছে, স্ক্যাম আছে। আচ্ছা, এতে কোন অর্থনৈতিক বিষয় রয়েছে যাতে স্ক্যাম? মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্যাম এবং ঘাপলা এই দুটো শব্দের সাথে কি তার কোনো যোগাযোগ আছে? তার কি, তিনি কি খুব পছন্দ করেন এই দুটো শব্দ? আমি তো বুঝতে পারলাম না। আপনি এই অ্যানেক্সার ডির ফলে কি হবে? লোকে বাদ যাবে, এতে ঘাপলা কোথায় খুঁজে পেলেন? এবং বিএলও যারা হয় তারা কাদের ঘনিষ্ঠ একটু খোঁজ নিয়ে দেখবেন তো আপনারা। আপনাদের এলাকায় যারা বিএলও তারা কোন দলের ঘনিষ্ঠ? বিএলও কারা হয়, কাদের সৌজন্য হয়, একটু খোঁজ নিয়ে দেখবেন তো। আমরা তো, এটা তো দিনের আলোর মতন পরিষ্কার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে, যে ভোট ব্যাংকটা সিপিএম কে সমর্থন দিয়েছে, বাঁচার তাগিদে এই মানুষগুলো শাসক দলের সঙ্গে থাকে, সকলেরই জানা। এবার ব্যাপার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম গোছা গোছা কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের দিকে যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের, অনেক চেষ্টা করেও জিততে পারছেন না। প্রণব মুখোপাধ্যায় না থাকলে, মীরা কুমার না থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে যে চেয়ারে বসে আছেন নবান্নের, আর তার আগে রাইটার্স বিল্ডিং এ যেখানে বসেছিলেন সেই চেয়ারে তো বসতে পারতেন না। তো সেটা অন্য একটা বিষয়। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে যে এই যে সিস্টেমটা, যেটাকে একেবারে চক্রান্ত করে ভারতের নাগরিকত্ব মানুষদের পাইয়ে দেওয়া, ভোটার কার্ড পাইয়ে দেওয়া, এই সিস্টেমটাকে ব্রেক করার জন্য এই যে একটা নতুন ফর্মুলা বেরিয়েছে, সত্যি ইলেকশন কমিশনকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। বিশ্বাস করবেন না আপনারা, প্রত্যেক বছর ভোটের আগে বিধানসভা ভিত্তিক 10,000, 7,000, কোথাও ম্যাক্সিমাম 50,000 অব্দি এবছর অভিযোগ, এটা ভারতীয় জনতা পার্টি, তারা প্রমাণ দিয়ে বিভিন্ন সময় প্রেস কনফারেন্স করেছে যে নিউ টাউনের মতন জায়গায় এক বছরে 50,000 মানুষ নথিভুক্ত করছে নতুন নাম তোলার জন্য। তারা এখন বুঝতে পারছে যে এখন এই সুযোগে নামটা তুলে নি, নাহলে এরপরে কিন্তু হবে না, এরপরে তারা নাম তুলতে পারবে না, তারা ধরা পড়ে যাবে। এবং এক না একদিন কালের নিয়মে সব রাজ্য থেকেই তো শাসক দলের অবসান হয়, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন। তারপর যদি বিজেপি চলে আসে, তাদের কিন্তু ভয় আছে, এটা সত্যি। কেন একটা শ্রেণী বিজেপিকে ভয় দেয়, মানে ভোট দেয় না, সেটা তাদের ব্যাপার, কিন্তু কারণটা তো স্পষ্টভাবে বোঝা যায় যে ওই রাজনৈতিক দলটি এই শ্রেণীর মানুষদের, যারা বিদেশ থেকে এসে ভারতীয় হওয়ার চেষ্টা করছেন অবৈধ উপায়ে, তাদেরকে কিন্তু চেপে ধরবে। অন্যান্য রাজ্যে যেটা হচ্ছে, অন্যান্য রাজ্যে একেবারে ধরপাকড় চলছে, ধরপাকড় চলছে, বাংলাদেশে পুশব্যাক হচ্ছে। বাংলাদেশ বিশাল খাপ্পা, কেন ভাই আমাদের লোকগুলোকে এইভাবে আমাদের পাঠিয়ে দিচ্ছে? তারা একটা আইনের কথা বলছে, বলছে আন্তর্জাতিক আইন আছে, পুশব্যাক করতে গেলে ওই দেশের
যারা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাদেরকে জানাতে হবে। ওখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের নাম হচ্ছে বর্ডার সিকিউরিটি গার্ড, আমাদের যেরকম বিএসএফ আছে ওদের বিজিবি, তাদেরকে না জানিয়ে পুশব্যাক করছে। জানালে তো তারা তো স্বীকারই করবে না, করেও না, এবং সেই প্রক্রিয়া অনেক লেন্দি, বলবে আমার কাছে ইয়ে নেই। এবং এখন ওখানে যে শাসক গোষ্ঠীটা রয়েছে, অনির্বাচিত একটি সরকার, যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে সেখানে ইউনূসের নেতৃত্বে, তো তারা তো ভারতের সঙ্গে সখ্যতাপূর্ণ আচরণ করে না, স্বাভাবিকভাবে তাদের নেবে না। আর ভারত তো বাংলাদেশকে তোয়াজ করবে কেন, কবে তারা দায় নেবে, কবে তারা তারাও তো এখানে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের মধ্যে অনেকভাবে অনৈতিক কাজকর্মের তারা শরিক আছে বিজেপি। বর্ডারে সাংবাদিকতা করার সৌজন্যে বর্ডারে বহুবার বর্ডার সংক্রান্ত খবর আমি করেছি, ওখানে তো জানি যে হ্যাঁ এটাও ঠিক যে বিএসএফ এর পুরো গোটা অংশটাই ধোয়া তুলসী পাতা, এ কথাও বলছি না। একটা ভৌগোলিক সমস্যা আছে গোটা বাংলাদেশ জুড়ে, নদীমাতৃক, নদী আছে, জঙ্গল আছে, পাহাড় আছে বাংলাদেশের সঙ্গে ভারতের। এখানে তো কাঁটাতার দেওয়া অনেক জায়গায় অসম্ভব, আবার অনেক জায়গায় সরকার বাধা দিয়েছে কাঁটাতার দিতে, মানে জমি দেয়নি, সেই কারণে জমি জট সমস্যা ছিল। বিএসএফ এর বাধা আছে, অনেক প্রতিকূলতা সত্ত্বে বিএসএফ কে কাজ করতে হয়। আর বিজিবি ওপারে পড়ে পড়ে ঘুমায়, বিশ্বাস করুন, ওই ছবি বাদে ভিডিওর সময় বাদ দিয়ে বিজিবি পড়ে পড়ে ঘুমায়। আপনারা যদি যারা বিএসএফ এর এবং বিজিবির ওই এলাকায় বাস করেন, অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় বাস করেন, আপনারা তো জানেন কিভাবে গোটা প্রক্রিয়াটা অপারেট হয়, কিভাবে গরুর পাচার হয়, কিভাবে অন্যান্য কিছু হয়। তো এইগুলোতে তো শুধুমাত্র ভারতের ক্ষতি হচ্ছে, বাংলাদেশ অফিসিয়ালি এইগুলোকে সমর্থন করে। তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যেটা ভারতে আসে তার উপরে তারা ট্যাক্স বসিয়ে দেয়, এবং সেটা তারা নৈতিকভাবে পাঠায়, একদম অফিসিয়ালি ট্রাকের মাধ্যমে, বন্দরের মাধ্যমে যায়। ইলিশ কিন্তু পাচার হয়ে বাংলাদেশ থেকে আসে না, তারা কিন্তু নিজের জায়গাটা ঠিক রেখেছে, কিন্তু তাদের যেটা প্রয়োজন, তারা যেটা ওখানে নিয়ে যায় আর কি, আয়াত করে, ইম্পোর্ট করে, সেটা করে ইলিগাল চ্যানেলের মাধ্যমে, যেমন গরু। সেটা করতে গেলে তারা যদি মাংস হিসাবে নেয়, তাহলে এখানে ধর্মীয় বিষয় নেই, কিন্তু একদম পরিষ্কারভাবে বলছি, তারা যদি মাংস হিসাবে নেয় তাহলে সেটা প্যাকেটজাত হয়ে যাবে, তার উপরে নানান রকমের ডিউটি বসবে, ট্যাক্স বসবে, তাতে বাংলাদেশের লস, এবং সেই কারণে তারা হতে দেয় না। তাদের লাভের বেলায় তারা আঁটিসাঁটি, আর নিজের আমাদের ভারতবর্ষের লাভের বেলায় তারা দাঁতকপাটি দেখিয়ে দেয়। এই সিস্টেম দীর্ঘদিনভাবে চলতে পারে না। এবার আসে মূল বিষয়ে, সেটা হচ্ছে যত এখন তো শুধু বিহারে আপনি ট্রেলার দেখতে পাচ্ছেন, এরকম যখনই বাংলায় নির্বাচন কমিশন ঢুকবে এরকম অনেক ট্রেলার দেখতে পারবেন। আপনাদেরকে দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সার্জিক্যাল স্ট্রাইক, বাংলায় হবে সার্জিক্যাল স্ট্রাইক বিধানসভা ভোটে। অনেকে হেসেছিলেন। এক একটা করে এক একটা পর্ব নিয়ে এইভাবে ভিডিও বানাবো, এবং সার্জিক্যাল স্ট্রাইক কি কি হবে একবারে বলবো না সব, নাহলে মজাটা শেষ হয়ে যাবে। এক একটা পর্বে বলবো, এখনো অনেক খেলা বাকি আছে, দেখতে থাকুন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন। মানিকলাল শর্মা সহ ডিম্পু ভাবনানি, যিনি আমাকে কিছুদিন আগেই সুপার চ্যাটের মাধ্যমে আমাদের অর্থনৈতিক আমাদের পাশে দাঁড়িয়েছেন, এরকম যারা আরো আছেন, আপনাদের কমেন্ট করছেন, সবার নাম এই মুহূর্তে নিতে পারছি না। যাদের নাম নিতে পারলাম না, আমাদের টিমকে বলবো যে দয়া করে সেই নামগুলোকে আপনারা ডিসপ্লেতে দেখিয়ে দিন, যাতে জনগণ জানতে পারে। পাশে থাকুন, ভালো থাকুন, আগামীকাল ফের দেখা হচ্ছে।